গরুর মাংসের কালাভুনা রান্না করতে নাকি 50 থেকে 100 পদের মশলা লাগে। তো বন্ধুরা, এতগুলো মশলার কম্বিনেশন একসাথে খুব সহজেই কিভাবে ম্যানেজ করে একটা পারফেক্ট কালাভুনা তৈরি করবে তার রেসিপিটা এখন চলো আমরা দেখে আসি। তবে তার আগে একটি কথা বলে রাখছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আগে আমার পুরো ভিডিওটা দেখবে। যদি ভিডিও দেখে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, কালাভুনার জন্য এখানে আমি 2 কেজির ওপরে গরুর মাংস নিয়েছি। আর মাংসের ব্যাপারে যেটা বলবো, অবশ্যই একটু বড় সাইজের মাংস লাগবে এবং যেন হাড্ডি কম থাকে সেটা খেয়াল রাখতে হবে। আর কালাভুনা রান্নার জন্য আলাদা আলাদা করে মশলা তৈরি করা অনেক ঝামেলার ব্যাপার। সেই ঝামেলাটা সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যাব আমরা যদি রাঁধুনির রেডিমিক্স কালাভুনা মশলা ইউজ করি। অনেকেই আমরা কালাভুনা মশলা স্পেশাল ভাবে দিতে গেলে একদম হিমশিম খেয়ে যাই, কতটুকু দিব, কিভাবে দিব না দিব। তো এই যে দেখো প্যাকেটের ভেতরে এই যে 2টা প্যাকেট থাকে, এটা হচ্ছে বড়টা আর আরেকটা আছে এর ভেতরে ছোট প্যাকেট। ঠিক আছে, এই যে ছোটটা এটা পরে ব্যবহার করতে হবে। আর যে বড়টা তোমরা দেখতে পাচ্ছ, ওটার ভেতরে 2 কেজি মাংসের জন্য সব ধরনের মশলা এমন ভাবে রেডি করা আছে যে 2 কেজি মাংসের জন্য একদম পারফেক্ট টেস্ট চলে আসবে। কালাভুনা রান্নাটা কিন্তু আসলে সহজ, তবে ধৈর্য ধরে অনেকক্ষণ সময় নিয়ে রান্না করতে হয় দেখেই অনেকের কাছে এটা কঠিন মনে হতে পারে, তবে তেমন কোনো কঠিন কিছুই না। এই যে দেখো, পেঁয়াজ বেরেস্তাটা কি সুন্দর একটা লালচে ভাব এসে গেছে। এটা আমি এখন তুলে রাখছি, কিছু তুলে রাখবো মাংস রান্না শেষে দেওয়ার জন্য এবং কিছু আমি মাংসের ভেতরে ব্যবহার করব। এখন আমরা সব ধরনের মশলা দিয়ে মাংসটাকে মাখিয়ে নিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি রাঁধুনির রেডিমিক্স কালাভুনার যে মশলাটা তোমাদেরকে দেখালাম, তার ভেতরে 2টা প্যাকেট ছিল। এটা হচ্ছে বড় প্যাকেট। এই প্যাকেটে যতগুলো মশলা আছে 2 কেজি মাংসের জন্য কিন্তু এনাফ। আমি এখানে 2 কেজি গরুর মাংসের চেয়ে একটু বেশি নিয়েছি, তবে তাতে কোনো প্রবলেম হবে না। আর এখন আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে আদা রসুন বাটা। ফ্রিজে ছিল তো সেই জন্য শক্ত হয়েছিল। আদা রসুন বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখানে আমি আদা রসুন বাটা প্রায় 3 টেবিল চামচের মতো দিয়েছি। আর পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে একটু সয়া সস। এখন আমি দিয়ে দিব টমেটো সস। যেহেতু এখানে আমি কালাভুনার প্যাকেট মশলা ইউজ করেছি, এখানে অন্য কোনো আর মশলার প্রয়োজন নাই। যেমন হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, গরম মশলা যা কিছু লাগুক না কেন সেগুলোর কোনো প্রয়োজন নাই। শুধু একটু আদা রসুন, তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি। তারপরে এই যে সস যেগুলো দিব সেগুলো তো তোমরা দেখেই নিবা আমি কি কি দিচ্ছি। তবে মাংসের যে এক্সট্রা মশলা দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নাই, আমি বারবার করে বলে দিচ্ছি। আমি পরিমাণ মতো এখানে লবণও দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। এইবার দিয়ে দিচ্ছি লাল লাল করে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে অর্ধেকটুক দেব আর বাকিটুকু আমি রেখে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে টক দই। কতটুকু? প্রায় 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম। এখন হচ্ছে মাখানোর পালা। মশলা আমি যা যা দিয়েছি সবকিছু মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অনেকক্ষণ ধরে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এটাকে আমরা আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। মাখানো হয়ে গেছে, এখন আমি বেশি পানি দেব না, জাস্ট হাতে একটু মশলা লেগেছিল সেই হাত ধোয়া পানিটুকু দিয়ে দিলাম। দিয়ে এটাকে এখন ঢেকে পুরো আধা ঘন্টা এইভাবেই রেখে দিব। আধা ঘন্টা পর আমরা ঢাকনাটা খুলে এখন আমি একটি হাতার সাহায্যে মাংসগুলোকে আবারও নেড়ে চেড়ে নেব। তো ঢেকে দিয়ে চুলা অন করে দিয়েছিলাম এবং চুলা অন করার ঠিক 5 থেকে 6 মিনিট পর একটু হালকা বলক যখন এসেছে তখন আমি আবার মাংসগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। আবার ঢেকে দিলাম। এদিকে অন্য চুলায় আমি পানি গরম দিয়ে দিয়েছি। কালাভুনা রান্নার সময় পানির প্রয়োজন হয় না, পানি ছাড়াই এই কালাভুনাটা করতে হয়। কিন্তু যেহেতু মাংসের পরিমাণ কম, কালাভুনা সাধারণত দেখা যায় যে অনেক 5 কেজি 10 কেজির যদি করা হয় সেক্ষেত্রে পানির প্রয়োজন হয় না। কিন্তু অল্প মাংস যদি কালাভুনা করতে হয় তাহলে দেখা যায় সেই ক্ষেত্রে মাংস সিদ্ধ হতে চায় না। অতএব তখন কিন্তু গরম পানির প্রয়োজন হয়। ঠান্ডা পানি তো দেওয়া যাবেই না। যদি প্রয়োজন হয় তাহলে গরম পানি দিতে হবে, তাও আবার টকবগে গরম পানি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ মাংস থেকে প্রচুর পানি উঠে এসেছে। এই পানি দিয়ে আমি কালাভুনাটাকে ভুনিয়ে নিব এবং ভালোভাবে ভুনানোর পরেও যদি মাংস সিদ্ধ না হয় সেক্ষেত্রে আমরা গরম পানি ইউজ করব। কালাভুনা রান্না করতে করতে এই যে তোমাদের সামনে আমার চাঁদ মুখটা নিয়ে আসলাম। তোমরা মাঝে মাঝে বলো, আপু অনেক সময় শুধু রান্না দেখাও, তুমি সামনে আসো না। আমার এই চাঁদ মুখ না দেখলে নাকি তোমাদের ভালো লাগে না, সেই জন্য এই যে আমার সুন্দর চাঁদ মুখটা এখন দেখে নাও। একটা জিনিস খেয়াল করেছো, মাংসের কালারটা কিন্তু অসাধারণ এসেছে। ধীরে ধীরে এটা আরো কালচে হবে। বন্ধুরা, এই যে দেখো আমি আবারও কিন্তু ঢাকনা খুলে এটাকে নেড়ে দিচ্ছি। অলরেডি ঝোল টোল সব শুকিয়ে গেছে, তেল উঠে এসেছে। এখন আমি দেখবো মাংসটা সিদ্ধ হয়েছে নাকি। যদি আমার মনের মতো সিদ্ধ না হয় তাহলে সেক্ষেত্রে আমি এখানে গরম পানি অ্যাড করব। তো মাংসটা সিদ্ধ হয়েছে কিন্তু তারপরেও একটু আমার কাছে শক্ত মনে হচ্ছে, তো আমি এখানে এখন গরম পানি অ্যাড করব। জানি এখন অনেকেই বলবা, আপু কালাভুনাতে পানি দেওয়া যাবে না, পানি ইউজ করলে কালাভুনা হবে না। তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যারা রান্না সম্পর্কে জানো না তারাই এ ধরনের কথা বলবে। কারণ কালাভুনাতে পানি তখনই লাগে না যখন তুমি 10 কেজি 15 কেজি বা 20 কেজির কালাভুনা করবা।
যেহেতু এটা ঘরে তৈরি কালাভুনা, অল্প মাংস, 1 কেজি বা 1.5 কেজি, আর আমি আজকে একটু 2 কেজির বেশি নিয়েছি, তারপরেও অতটা পানি ওঠে না যে পানিতে মাংসটা পুরোপুরি একদম সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু এক্সট্রা পানি ব্যবহার করতেই হয়। হাজার হলেও এটা হোটেল বা রেস্টুরেন্ট না। টেস্ট তো হোটেল বা রেস্টুরেন্টের মতো চলে আসবে, কিন্তু অল্প মাংস কখনোই সেইভাবে সিদ্ধ হয় না গরম পানি ছাড়া। আমি সেই জন্য এখানে টকবগে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি, আর ফুটন্ত গরম পানি দিলে টেস্টের হেরফের হবে না। 10 মিনিট পর ঢাকনাটা খুলে আমি আবার নেড়ে দেবো। এর মাঝখানে কিন্তু আমি 2-3 বার ঢাকনা খুলে নেড়ে দিয়েছি, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো, কারণ অনেক ঝোল দিয়েছিলাম, ঝোল কিন্তু শুকিয়ে গেছে এবং তেল উঠে এসেছে। এখন আমি যে মশলাটা দিব সেটা হচ্ছে রাঁধুনির রেডিমিক্স যে মশলা ছিল, তার ভেতরে কিন্তু 2টা মশলা ছিল, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। একটা তো আমি শুরুতেই দিয়ে দিয়েছি, আরেকটা কিন্তু এই যে একদম কষানোর শেষের দিকে তখন দিতে হয়, মানে আমি আরো কিছুক্ষণ রান্না করব তার আগে দিতে হয় এই মশলাটা। এটা আরেকটা স্পেশাল মশলা, যেটা দিলে একদম রেস্টুরেন্টের টেস্টটা পাওয়া যায়। তো মশলাটা দিয়ে আমি ঢেকে দিলাম, ঢেকে দিয়ে চুলা পরিবর্তন করে ফেললাম। আমি এখানে এখন মাংসটাকে বাগার দিব বা তেলানি করব, যাই বলো না কেন। তো সেই জন্য এখানে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হয়ে এসেছে, এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তোমরা আবার ভেবো না বাগার দিলেই রান্না শেষ হয়ে যাবে, না রে ভাই, এটা কালাভুনা, বাগার দেওয়ার পরও এটাকে রান্না করতে হবে এবং আরো কিছু স্টেপ আছে, তোমরা ভালোভাবে দেখে নাও। তো এখন পেঁয়াজটা দেওয়ার পর কিছুক্ষণ পর আমি এখানে একটু আস্ত শুকনা মরিচ দিয়ে দিলাম। এটা কিন্তু জরুরি, শুকনা মরিচের সেন্টটা কিন্তু কালাভুনার মধ্যে অন্যরকম একটা ব্যাপার স্যাপার নিয়ে আসে। তো এখন এটা নেড়ে চেড়ে এখন আমি এখানে দিব হচ্ছে একটু রসুন কুচি, রসুন থেতো করেও দিতে পারো, আমি এখানে রসুন কুচি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে সুন্দর করে আবার আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে ঠিক এটা একটু লালচে, হালকা লালচে ভাব আসলে আমি এর মধ্যে আদা কুচি দিয়ে দিব। তো বন্ধুরা, এই যে দেখো আমি এখানে আদা কুচি দিয়ে দিয়েছি, একটু মোটা করে কেটেছি, ঠিক আছে। আদাটা কিন্তু আগে দেওয়া যাবে না, আবারও বলছি। এই আদা কুচিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে এটা বাগার দিয়ে দিতে হবে। আমি আদা কুচিটা দিয়ে দিয়েছি, দিয়ে অল্প কিছুক্ষণ এটা নেড়ে চেড়ে নেব, তাহলে আদার ঘ্রাণটা অনেক ভালো আসবে। এখন আমি যেটা করব, কিছু মাংস আমি এখানেই ঢেলে দিয়ে তেলানি করে ফেলবো, মানে বাগার দিয়ে ফেলবো আর কি। অল্প কিছু মাংস দেওয়ার পর আমি এটাকে খুব দ্রুত একটু নেড়ে চেড়েই ঢেকে দেবো, যাতে বাগারের পুরো গন্ধটা এই যে মাংসগুলো দিয়েছি তার মধ্যে যেন আটকে যায়। এইভাবে বাগার দিলে বা তেলানি করলে বাগারের সেন্টটা কিন্তু ভালো আসে। তো কিছুক্ষণ রাখার পর যখন এই যে মাংসের ভেতরে পুরো বাগারের সেন্টটা চলে গেছে, এখন আমি এই মাংসগুলোকে ওই পুরো পাতিলের যে মাংস আছে তার ভেতরে ঢেলে দেবো। এইভাবে বাগার দিয়ে তোমরা দেখবা মানে বাগারের অন্যরকম একটা ঘ্রাণ কিন্তু চলে আসে। তো এই যে দেখো বন্ধুরা, একটু কষ্ট, ঠিক আছে, কোনো কিছু মজা করতে হলে তো একটু কষ্ট হয়ই, কিন্তু তোমরা করে দেখো, অবশ্যই ভালো লাগবে। যারা কালাভুনা এখনো তৈরি করনি, তারা যদি ভেবে থাকো ব্যাস রান্না কমপ্লিট হয়ে গেছে, মাংসের কালারটাও একটু কালচে কালচে হয়ে গেছে, তাহলে কিন্তু বলবো না, সম্পূর্ণ ভুল ধারণা। এটা কিন্তু আরো কিছুক্ষণ রান্না করতে হবে, আর একটু ভাজা ভাজা করতে হবে। চুলার জালটা কিন্তু বেশি জোরে দেয়া যাবে না, এবং মাংসটা যাতে ভাজা ভাজা হয়ে একদম শক্ত শক্ত না হয়ে যায় সেটাও কিন্তু আবার মাথায় রাখতে হবে। চুলার জালটা কমিয়ে দিয়ে ঢেকে দিলাম এবং 5-6 মিনিট পর আবার আমি ঢাকনাটা খুললাম। এখন আমি এখানে দিয়ে দিব কিছু পেঁয়াজ, মানে কুচি করা কাঁচা পেঁয়াজ আর কি। এটা রান্নার শেষ হওয়ার আগ মুহূর্তেই দিতে হয়, এবং এটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করতে হয়, মানে পেঁয়াজের কাঁচা গন্ধটা যখন চলে যাবে এবং পেঁয়াজটা পুরোপুরি রান্না হবে না, কিন্তু মাখো মাখো যখন একটা ভাব চলে আসবে, তখনই কিন্তু এই কালাভুনাটা হয়ে যাবে। রান্নার শুরুতেই কিন্তু আমি বলেছিলাম কালাভুনা রান্না করা কিন্তু অত কঠিন কিছু না, যেহেতু রেডি মশলা আমরা দিয়েই দিয়েছি, কিন্তু এর কিছু স্টেপ থাকে, সে স্টেপ বাই স্টেপ যদি আমরা সবকিছু না দেই তাহলে কিন্তু কালাভুনার আসল মজা আসবে না। এখন আমি শেষে দেখো একটা হট টমেটো সস একটু দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, সব শেষে কিন্তু কালাভুনার রান্না আমার কমপ্লিট হয়েই গেল। আমি একটু লবণ ঝাল টেস্ট করে নিলাম, ওয়াও, ফাটাফাটি হয়েছে। লোভ সামলাতে পারলাম না, তাই 1 পিস মাংস তুলে নিলাম খাওয়ার জন্য। তো বন্ধুরা, এই যে এখন আমি একটু পরেই চুলার জালটা বন্ধ করে দেব। তরকারির কালারই নাকি বলে দেয় সেটা কতটা টেস্টি হয়েছে। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর এসেছে। রেসিপি ফলো করে বাসায় রান্না করো, তাহলে তোমরা আসল মজাটা পেয়ে যাবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবে না। যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে অসম্ভব মজা হয়, আর পোলাও বা খিচুড়ির সাথে খেলে তো কোনো কথাই নেই। তোমাদের উদ্দেশ্যে সেই জন্য এখন আমি একটু খেয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে। এই যে দেখো কালাভুনার মাংস, হাত দিয়ে চাপ দিলেই এটা একদম মোমের মতো গলে যাচ্ছে, কিন্তু ওপরটা আবার একটু ক্রিস্পি ক্রিস্পি কালচে কালচে হয়েছে। একদম পারফেক্ট একটা কালাভুনা। আর খেতে কেমন হয়েছে কি আর বলবো, আমার তো এখন মনে হচ্ছে ক্যামেরা বন্ধ করে শুধু আমি খেতেই থাকি, কিন্তু তোমাদেরকে আবার ঠিকঠাক মতো না দেখালে আবার বলবে যে আপনি তো মাংস ঠিক মতো দেখালেনই না। যাই হোক, জানি না কতটা সহজ করে দেখাতে পারলাম। আমার তো খাওয়া শেষ, এখন আমি সুন্দর কিছু সফট ফোলা ফোলা রুটি তৈরি করে ফেলছি। আমার বড় ছেলে আবার কালাভুনা দিয়ে রুটি খেতে খুবই পছন্দ করে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ বন্ধুরা।